প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 11-এর রাষ্ট্রবিজ্ঞানের সেমিস্টার 1-এর জন্য আমাদের অধ্যায় নম্বর 5 ভারতের সংবিধান রচনা ও সংবিধানের দর্শন, এই যে অধ্যায় সেখান থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো আসতে পারে তার মধ্যে কিছু আমরা সাজেশন প্রশ্ন আলোচনা করব। 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখো, এখানে আমরা প্রথম অধ্যায়, তৃতীয় এবং 4 নম্বর অধ্যায় আলোচনা করে দিয়েছি। তোমার প্লেলিস্ট থেকে এই 4টে অধ্যায়ের প্রশ্ন অবশ্যই পড়ে নেবে। তো এখান থেকে কোন অধ্যায় থেকে কত নম্বর থাকবে সেটা দেওয়া আছে। আজকে আলোচনা করবো 5 নম্বর অধ্যায়, সেখানে থেকে 8টা এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, 8 নম্বর থাকবে এই অধ্যায় থেকে। তো দেখো, আজকে আমরা এই অধ্যায় আলোচনা করবো 5 নম্বর অধ্যায়। প্রথম দেখো, সংবিধান সভার দাবি সর্বপ্রথম জানান গান্ধীজি। সংবিধান সভা গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? এটা হবে 1946 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সংবিধান সভার স্পিকার ছিলেন জিভি মহলঙ্কর। গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল 1949 খ্রিস্টাব্দে 26শে নভেম্বর। সংবিধান সভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় 1946 সালের 9 ডিসেম্বর। সংবিধান সভার সহসভাপতি ছিলেন হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। গণপরিষদে ভারতের জাতীয় কংগ্রেসের সদস্য সংখ্যা ছিল 208 জন। গণপরিষদের প্রথম অধিবেশন বসে মুম্বাইয়ে। গণপরিষদে কতজন দেশীয় রাজ্য সমূহের প্রতিনিধি ছিল? 93 জন। নেক্সট প্রশ্ন, 1947 খ্রিস্টাব্দে কত তারিখে গণপরিষদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়? 21 জানুয়ারি। ভারত ভাগের পর সংবিধান সভার সদস্য সংখ্যায় 299 জন। ভারতের সংবিধান গণপরিষদ কর্তৃক কবে গৃহীত হয়? 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি। সংবিধান রচনার সময় 21 জন সদস্যের মধ্যে কতজন আইনবিদ ছিলেন? এটা হবে 11 জন। গণপরিষদের সর্বশেষ ওই অধিবেশন কবে বসে? 1950 খ্রিস্টাব্দে 24শে জানুয়ারি। গণপরিষদের সাধারণের জন্য কটি আসন ছিল? 292টি। গণপরিষদ গঠনের জন্য কত শতাংশ মানুষের ভোটাধিকার ছিল? 14%। ভারতীয় সংবিধানের রূপকার হলেন ডক্টর বি আর আম্বেদকর। ভারতের গণপরিষদের সংবিধানের খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। ভারতের গণপরিষদের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু। 1947 সালে কবে গণপরিষদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়? 21 জানুয়ারি। গণপরিষদের সহসভাপতি কে ছিলেন? হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। স্বাধীন ভারতের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? জিভি মহলঙ্কর। ভারতের সংবিধান কবে থেকে কার্যকরী হয়? 1950 সালে 26শে জানুয়ারি থেকে। বর্তমানে ভারতীয় সংবিধানের কতগুলি তফসিল আছে? 12টি। ভারতীয় সংবিধানের 86তম সংশোধন কত সালে হয়েছিল? 2002 সালে। রাজতান্ত্রিক সংবিধানে যাবতীয় ক্ষমতা ড্যাশ হাতে থাকে? রাজতন্ত্রের হাতে থাকে। গণপরিষদে মুসলমানদের জন্য ড্যাশ আসন ছিল? 78টি আসন ছিল। গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে রাজেন্দ্র প্রসাদ নিযুক্ত হন। পরের প্রশ্ন, নেপাল তার সবথেকে নতুন সংবিধান কার্যকরী করে 2015 সালে। গণপরিষদ তৈরি করার প্রথম প্রস্তাব এন রায় দিয়েছিলেন। আগস্ট অফার ড্যাশ ছাড়া 1940 সালে। নেহেরু গণপরিষদে ড্যাশ পরিবর্তন করেন? অবজেক্টিভ রেভলিউশন প্রবর্তন করেন। প্রতিনিধিত্ব গণতন্ত্রের পক্ষে ছিলেন নেহেরু ও আম্বেদকর। ড্যাশ ভারতকে রাষ্ট্রপতি ব্যবস্থার বানানোর পক্ষে ছিলেন? কে এম মুন্সি। ড্যাশ খসড়া কমিটির সদস্য ছিলেন না? এইচ.সি. মুখার্জি। তো এটা হচ্ছে আমাদের এমসিকিউ টাইপ প্রশ্ন ছিল, তো সেটা আমরা আলাদা উত্তরগুলো আনিনি, শুধুমাত্র যেটা সঠিক উত্তর সেটাই এখানে দিয়েছি। তো অনেকগুলো দেওয়া ছিল, তার মধ্যে এটা ঠিক, সেটা এখানে লেখা আছে। স্টিয়ারিং কমিটির সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। প্রস্তাবনাকে ড্যাশ সংশোধিত করা হয়েছে 3 বার। ভারতীয় প্রস্তাবনাকে ড্যাশ সংবিধানের আত্মা বলেছেন? পণ্ডিত ঠাকুরদাস ভার্গব। ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন আম্বেদকর। আম্বেদকরের নেতৃত্বে ড্যাশ জন খসড়া কমিটির সদস্য ছিলেন? 7 জন। ধর্মনিরপেক্ষতার অর্থ হলো সব ধর্মের সমান মর্যাদা। বসুদেব কুটুম্বকম শব্দের অর্থ হলো ভ্রাতৃত্ব। প্রস্তাবনায় মূল 2টি কাজ, উৎস ও বস্তু। প্রস্তাবনা সংশোধনের জন্য ড্যাশ দরকার? বিশেষ সংখ্যাগরিষ্ঠতা দরকার। প্রজাতন্ত্র রাষ্ট্রের ধারণা ড্যাশ সংবিধান দ্বারা প্রভাবিত? ফরাসি সংবিধান দ্বারা প্রভাবিত। দ্বিকক্ষ আইনসভার ধারণা ড্যাশ সংবিধান থেকে গৃহীত? ব্রিটিশ। এক নাগরিকতার ধারণা ড্যাশ সংবিধান থেকে নেওয়া হয়েছে? ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে। ফরাসি সংবিধান ভারতীয় সংবিধানের ড্যাশ ধারণাকে প্রভাবিত করেছে? বিচার বিভাগীয় পর্যালোচনা। তাহলে আমাদের এই যে অধ্যায়, সেখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট ছিল এই প্রশ্নগুলো আলোচনা করলাম আজকে। তো যদি তোমাদের সামনে পরে এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি তোমরা চ্যানেল নতুন হতো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী অধ্যায়ের প্রশ্নগুলো পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।